চলুন ঘটনায় চলে যাব। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম এজাজুল হক। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। ওনার গ্রামের নামটি সঙ্গত কারণে উল্লেখ করেননি। ঘটনাটি ওনার বাবার মুখ থেকে শুনেছিলেন, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার বড় চাচার সাথে। ঘটনাটির সময়কাল 1960 থেকে 1965 সালের মধ্যে হয়েছিল। এই যে শাহজাদপুর ট্রাভেলস যে পরিবহন কোম্পানি, এই জেঠু কিন্তু এই শাহজাদপুর ট্রাভেলসে অনেকদিন চাকরি করেছেন, বিশেষ করে স্টাফ হিসেবে সুপারভাইজারি করেছেন। শাহজাদপুর ট্রাভেলস তো আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে এই রুটে যারা চলাচল করেন শাহজাদপুর ট্রাভেলসের নাম জানেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। তো জেঠু এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছিলেন একটা সময়। তো চলুন জানি জেঠুর সাথে কি ঘটেছিল ওই সময়, মানে সেই 1960 থেকে 65 সাল, মানে মুক্তিযুদ্ধেরও আগে। তখন তো পরিবহন ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল, রাস্তাঘাটও ভালো ছিল না, খুবই কম গাড়ি রাস্তায় চলাচল করত। ওই সময় অনেক পুরনো কিছু বাস চলাচল করত। এই বাসগুলো অনেকটা ট্রাকের মতো, সামনের মাথাটা লম্বা, সামনের মাথার দিকে আবার একটা অংশ আগ বাড়ানো আছে, ওখানে আবার হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে হতো। যেমনটা অনেক সময় দেখতে পাই যে পাওয়ার টিলার স্টার্ট দিতে হয়, ওই রকম সামনের দিকে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দিতে হতো ওই বাসগুলোর। এখনকার মতো যে চাবি ঘোরালে স্টার্ট নেবে, বিষয়টা এরকম ছিল না। তো ওই সময় কিন্তু এই যে জেঠু, উনি ওই বয়সেই, ওই সময় তো বয়স ওনার খুব বেশি ছিল না, কিন্তু ওই সময়ই উনি এই পরিবহন সেক্টরটার সাথে যুক্ত ছিলেন। ওই সময় উনি অন্য একটা বাস কোম্পানিতে চাকরি করতেন, মানে ওই রুটে যে বাসগুলো চলতো আর কি। ওই কোম্পানির মাত্র 2টি গাড়ি ছিল, ওই এলাকাতে একটা আর অন্য এলাকাতে আর একটা, মানে এই একটা যেত আর একটা আসতো, এইভাবে যাত্রী আনা নেওয়া করতো। তাদের সার্ভিস রোডটা ছিল হচ্ছে পাবনা থেকে উল্লাপাড়া পর্যন্ত। উল্লাপাড়া থানাটি শাহজাদপুরের পাশের থানা। রাস্তার বর্ণনাটা আমরা একটু দেই। রাস্তার দুই পাশে বড় বড় বট গাছ ছিল। ওই সময় একেবারে নির্জন এলাকা, আশেপাশে কোনো বসতি ছিল না। পাবনা থেকে কোনো বাস উল্লাপাড়া যেতে হলে শাহজাদপুরের উপর দিয়ে যেতে হয়, যেটা এখন মূলত ঢাকা টু পাবনা হাইওয়ে। মূল রাস্তাটি হচ্ছে শাহজাদপুর থানার উপর দিয়ে, অর্থাৎ এই ঢাকা টু পাবনা হাইওয়েটা শাহজাদপুর থানার উপর দিয়েই এর মূল অংশটা চলে গেছে। আর ওই সময়, অর্থাৎ সেই 1960-65 সালের দিকে, ওই রাস্তাটির গন্তব্য মানে শেষ প্রান্ত ছিল উল্লাপাড়াতেই। তখন তো আর যমুনা সেতু হয়নি, এই জন্য ঢাকার সাথে সরাসরি আসলে সংযোগ ছিল না। এখন অবশ্য ওটাই মূল রাস্তা, যেটা কিনা ঢাকা টু পাবনা হাইওয়ে। শাহজাদপুর থেকে উল্লাপাড়া যাওয়ার পথে এর মাঝখানে একটি বড় মোড় ছিল। ওই জায়গাটির নাম হচ্ছে জঙ্গলিপুর, যেটি ছিল একমাত্র বড় একটা টার্ন বা বাঁক। রাস্তাটি 15 থেকে 20 ফিট চওড়া কংক্রিটের ঢালাই করা রাস্তা ছিল। আগেকার দিনে কিন্তু এই যে বিটুমিনের রাস্তা কম করা হতো, কংক্রিটের রাস্তাগুলো করা হতো, কারণ হচ্ছে কংক্রিটের রাস্তা টেকসই হয় বেশি। বিটুমিন দিয়ে তৈরি এই পিচ ঢালা রাস্তাগুলোতে যদি বৃষ্টির পানি জমে থাকে তাহলে রাস্তা নষ্ট হয়ে যায়, আবার ভারী যানবাহন চললেও এই রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়। এই জন্য অনেক আগের রাস্তাগুলো আমরা দেখতাম কংক্রিটের রাস্তা হতো। এখনো কিছু কিছু জায়গায় কংক্রিটের রাস্তা দেখা যায়। ব্যয়বহুল এই কংক্রিটের রাস্তা তৈরি করা, তবুও যেখানে ভারী যান চলাচল করে, ভারী ভারী মাল নিয়ে ট্রাক চলাচল করে, সেখানে কিন্তু এই ধরনের রাস্তাগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, ওই সময় এরকম রাস্তা ছিল ওখানে। লোকমুখে শোনা যায় যে ওই যে টার্ন বা বাঁকটা, ওখানে অনেক আগে থেকেই নাকি ভৌতিক কিছু দেখা যেত। দুই পাশে ধানি জমি, অনেক দূরে গ্রাম, আর মাঝখানের রাস্তাটা একদম নির্জন। আশেপাশে কোনো ঘর বাড়ি ওই সময় ছিল না। তো এই যে এজাজ ভাই, ওনার যেই বড় চাচা, ওনার চাকরির সুবাদে অনেকজনের সাথেই উনি পরিচিত ছিলেন। হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার, সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। একদিন তার গাড়িতে যাওয়ার ট্রিপ বন্ধ থাকায় ওনার ছোট ভাইকে নিয়ে, অর্থাৎ এই এজাজ ভাইয়ের বাবাকে নিয়ে তিনি সিরাজগঞ্জ শহরে যাবেন বলে বাইসাইকেলে রওনা দিয়ে উল্লাপাড়া স্টেশন পর্যন্ত যাবেন। সেখানে এক পরিচিত বাড়িতে বাইসাইকেলটি রেখে ট্রেনে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
ওই সময়ে এই এজাজ ভাইয়ের বাবার বয়স ছিল 13 বছর বা ম্যাক্সিমাম 14 বছর, আর ওনার জেঠুর বয়স এই বয়সের দ্বিগুণ ছিল। সেদিন এজাজ ভাইয়ের বাবা এবং তার বড় জেঠু বা বড় চাচা বাইসাইকেলে করে রওনা যখন দিয়েছেন, ওই মোড়ের কাছাকাছি যখন পৌঁছেছেন তখন তারা লক্ষ্য করেন যে ধান খেতে কাজ করা কৃষকেরা ছোটাছুটি করে রাস্তার দিকে এগিয়ে আসছে। বড় চাচা বাইসাইকেল আরো জোরে চালিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখেন একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক ওই মোড়ের উপরেই বাসটি এক পাশ কাত হয়ে পড়ে আছে। হেল্পার যে পাশে থাকে, অর্থাৎ বাসের যেই দরজাটা, ওইভাবে মানে ওই পাশটা কাত হয়ে পড়ে গেছে, আর সেই পাশটি রাস্তার সাথে লেগে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখে সেই বাসের নিচে চাপা পড়ে মারা গিয়েছে এই বড় জেঠু বা বড় চাচার এক পরিচিত সহকর্মী। ওনার নাম ছিল আব্দুল কাদের। লোকে তাকে ভোলা নামে চিনত। তার বাড়ি শাহজাদপুরেই। লোকটা ছিল শক্তপোক্ত, মোটাসোটা, বলিষ্ঠ গড়নের। অ্যাক্সিডেন্টে নিহত এই ব্যক্তিকে নাকি 10 থেকে 15 হাত টেনে হিচড়ে নিয়ে গেছে এই বাস। যখন ওই কাত হয়ে পড়ে গেছে তখন ওটার যে গতি ছিল ওই গতিতেই কাত হয়ে এরকম 15 থেকে 20 হাত টেনে হিচড়ে নিয়ে যায়, আর তার বডিটা ওইখানে পড়ে গেছে। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কোনটা হাত কোনটা পা বোঝাই মুশকিল হয়ে গিয়েছিল। তখনও নাকি লোকটির ঠোঁট নড়ছিল, শুধু ঠোঁটের কিছুটা অংশ ও মুখ হালকা চেনা যাচ্ছিল বলে লোকটিকে শনাক্ত করা গিয়েছিল। এছাড়া অন্য জায়গা হলে তার ডেড বডি শনাক্ত করা মুশকিল হয়ে যেত, যেহেতু উনি হেল্পার ছিল, অনেকেই তাকে চিনত। তো বড় জেঠু কিছুটা দূরে গিয়ে এক প্রত্যক্ষদর্শীর কাছে জানতে পারেন বাসটি কিভাবে অ্যাক্সিডেন্ট করলো। বড় জেঠু ড্রাইভারকে খুঁজে বের করে তিনি সরাসরি কথা বলেন। ড্রাইভার বলেন যে অন্যান্য দিনের মতো আজও এখান দিয়ে যাওয়ার সময় একইভাবে উনি টার্ন নিচ্ছিলেন যেভাবে অন্যান্য সময় উনি নেন। হঠাৎ নাকি ঝড়ের বেগে একটা প্রবল দমকা হাওয়া এসে বাসের একদিকে ধাক্কা দেয়, আর তখনই ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বের হয়ে গেলেও গাড়িটা হেল্পারের পাশের দিকে হেলে যাওয়ার কারণে এই যে ভোলা যিনি হেল্পার, উনি গাড়ির নিচে চাপা পড়ে একদম পিষ্ট হয়ে যান। গাড়িতে থাকা আরো কিছু যাত্রী গুরুতর আহত হলো, তারা কেউ মারা যান নাই। বড় জেঠু দুঃখ প্রকাশ করেন, কারণ এই ভোলাকে উনি আগে থেকেই চিনতেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল। এখন ওখানে তো উনি দেরিও করতে পারছেন না, কারণ ওনাকে ট্রেন ধরতে হবে। এরপর বড় জেঠু এজাজ ভাইয়ের বাবাকে নিয়ে উল্লাপাড়া স্টেশনে পৌঁছান। তারপর সেখানে তার এক পরিচিত বন্ধুর বাড়িতে সাইকেলটি রেখে ট্রেনে করে সিরাজগঞ্জ শহরে চলে যান। তার পরের দিন সিরাজগঞ্জ থেকে ফেরার পথে সাইকেল নিয়ে আসার সময় দেখতে পান অ্যাক্সিডেন্টের যেই প্লেসটা, যেখানে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেখান থেকে প্রায় 500 মিটার দূরে ওই বাসটি রাখা আছে। মানুষজন অনেক কষ্টে সেটিকে সরিয়ে রেখেছিল। সিরাজগঞ্জ থেকে ফিরে এসে একদিন পর তার অফিসে যান, যেই পরিবহন কোম্পানিতে উনি চাকরি করতেন। তো উনি এই কারণে গিয়েছিলেন যে ওনার যে ট্রিপটা ওটা তো বন্ধ ছিল, আবার ডিউটি কবে থেকে ডিউটিতে উনি যাবেন এটা জানার জন্য আর কি। সেখানে গিয়ে দেখতে পান ওই অ্যাক্সিডেন্ট হওয়া বাসটির মালিক নিজেই ওখানে এসেছেন এবং তিনি খুঁজছেন যে এই অ্যাক্সিডেন্টকৃত বাসটিকে পাহারা দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় কিনা। বড় জেঠুকে দেখেই ওই গাড়ির মালিক ম্যানেজারকে বলেন, এই ছেলেটা তো তোমাদের এখানে সুপারভাইজার হিসেবে কাজ করে, তাই না? তো ওকে 2-3 দিনের জন্য রাখি না, ও পারবে। প্রথমে বড় জেঠু একথা শোনার পর রাজি হতে চান না, পরে অবশ্য রাজি হয়ে গিয়েছিলেন। ওই সময়ে এই গাড়িটা ছিল 2টা কেবিনে বিভক্ত, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য। ওই সময়ে এরকম গাড়িগুলো হতো। কেবিনে থাকার জন্য ওখানে স্টাফরা যখন যাত্রী থাকতো না, শোবার জন্য বন্দোবস্ত করতে পারত। তো মালিক বলেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলেও ওই কেবিনের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শোবার জায়গাটা ঠিক আছে, সমস্যা হবে না, 2টা রাতই তো ব্যাপার, তুমি কাজটা করতে পারো। ওখানে আমার মেকানিক রাখা আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা কাজ করছে, আরো 2-1 দিন সময় লাগবে। গাড়ির পার্টসগুলো তো অনেক দূর থেকে আনতে হবে, এই জন্য সময় লাগছে। আর কেউ না থাকলে তো গাড়ির যন্ত্রাংশগুলো অনেকে চুরি করে নিয়ে যেতে পারে, এরকম একটা জায়গায়, নির্জন জায়গায়, এই জন্য একটা লোক দরকার। জেঠু রাজি হয়ে যান। উনি প্রথম দিন
সন্ধ্যার আগে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়ির কাছে পৌঁছান। ওখানে গিয়ে মেকানিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন, গাড়িতে কি কি সমস্যা ছিল, কি কি মেরামত করা হয়েছে, বাকি কি আছে, আরো কি কি পার্টস লাগবে ইত্যাদি। এইসব কথাবার্তা বলতে বলতে দুজন মেকানিকদের মধ্যে একজন মেকানিক বলেন যে, ভাই আপনি তো এখানে রাত্রে থাকবেন তাই না, একটু সাবধানে থাকবেন ভাই। বড় জেঠু জিজ্ঞেস করেন, কেন রে ভাই, কি হইল? তখন ওই মেকানিক বলেন, আজ সকালে স্থানীয় একটা ছেলে পেলে এসে গাড়ি মেরামত করা দেখছিল, এসে আমাদেরকে বলতেছিল গত রাত্রে এখানে একজনের সাথে ভৌতিক ঘটনা ঘটছে, আপনারা এখানে থাইকেন না ভাই। এ কথা শুনে এই মেকানিক ছেলেপেলেদের কথা নাকি বিশ্বাস পায়নি, মানে বিশ্বাস করেনি। সে পাশে থাকা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞেস করেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই প্রাপ্তবয়স্ক লোক জানিয়েছেন যে ওই রাতে রাস্তা দিয়ে মধ্যবয়স্ক একজন ব্যক্তি যাচ্ছিলেন। তো সময়টা সন্ধ্যার পরে, এশার আজান তখনও হয়নি, কিন্তু রাত হয়ে গেছে। সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফিরছিলেন, যখন ওই মোড়ের কাছে পৌঁছান হঠাৎ করে পেছন থেকে একটা গরম বাতাস উনি অনুভব করেন। তখন তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, ছপ 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 শব্দ করে। ওই লোকটা দাঁড়ালে শব্দটিও বন্ধ হয়ে যায়, আবার হাঁটা শুরু করলে আবারও শুরু হয়। পেছনে তাকিয়ে দেখে কিছুই নাই, মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার বাম পাশ থেকে কেউ একজন মোটা সোটা কণ্ঠে তাকে বলছে, ভাড়া দে, গাড়ি ভাড়া দে। লোকটি আবার পেছনে ফিরে তাকিয়ে দেখে যে একজন কালো মোটা সোটা স্বাস্থ্যবান শরীরের মতো, অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল আর কি, সে এরকমটা বলছে। এইটা দেখে নাকি ওই লোকটা খুবই ভয় পায়, তারপর নাকি এক দৌড়ে বাড়িতে চলে যাওয়ার সময় বাড়ির গেটের সামনে সেন্সলেস হয়ে পড়ে যায়। লোকটি বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির লোকজন খুঁজতে বের হওয়ার সময় দেখে গেটের সামনে ওই লোকটা অজ্ঞান হয়েই পড়ে আছে। পরবর্তীতে নাকি ঝাড়ফুঁক করার পর স্বাভাবিকভাবে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর লোকটি সবকিছু খুলে বলেছিল। তো স্থানীয় ওই লোকটি এই মেকানিকের কাছে এই ঘটনা বলে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে লোকটি ওই রাত্রে ভয়াবহ ঘটনার শিকার হয়, ওই লোকটি কিন্তু ওই অ্যাক্সিডেন্টের দিন উপস্থিত ছিল। অর্থাৎ ওই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে সে ওখানে উপস্থিত হয়েছিল, ভোলার লাশও দেখেছিল। আর ভোলার সাথে আগে থেকেই তার টুকটাক পরিচয় ছিল, ওই গাড়িতে সে আসা যাওয়া করতো, ভোলা হেলপারি করতো, ভাড়া কাটতো, সেই হিসাবে পরিচিত ছিল। আর ভোলাকে অনেক মানুষই চিনত। আর এই ধরনের একটা ভয়ঙ্কর লাশ যদি কেউ দেখে, তাকে তো আসলে সহজে ভুলে যাওয়া মুশকিল, তাই না? ওই চিন্তা হয়তো বা তার মাথায় ছিল, এর থেকেও একটা হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু না, আসলে কি এটা হ্যালুসিনেশন ছিল? কারণ ওই রাস্তায় আগে থেকেই অনেক ধরনের সমস্যা শোনা যেত। হঠাৎ করে কেনই বা ওই দমকা বাতাস এসে লাগলো, আর এত জোরে দমকা বাতাস লাগলো যে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। এটা কি স্বাভাবিক? যাই হোক, অ্যাক্সিডেন্টের স্পট থেকে বাজারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর ওই স্পট থেকে লোকটির বাড়ি, অর্থাৎ যিনি ভয় পেয়েছেন, তার বাড়ির দূরত্ব আনুমানিক 1/2 কিলোমিটার কাছাকাছি হবে। লোকটার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা যে ঘটেছে, এটার বর্ণনা শুনে বড় জেঠু ওই মেকানিককে বললেন, আরে ভাই সমস্যা নাই, আমি এসব ভয় টয় পাই না। এসব কথাবার্তা শেষ করে সন্ধ্যার সময় মেকানিকরা তো চলে গিয়েছেন। আর এদিকে বাসের ভেতরে কেবিনে শুয়ে থাকার জন্য হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন বড় জেঠু করেছেন। একটা সময় তিনি ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি কি ঘুম আসে? তো রাতে যখন তিনি শুয়েছিলেন, আনুমানিক 11টা কি 12টা বাজবে হয়তো, উনি নিশ্চিত করে বলতে পারেন না যে কয়টা বাজে। ঘড়িও ছিল না কাছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর ওই রাতে কোনো গাড়ি ঘোড়া চলেও না। বাইরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পাশে হ্যান্ডেলটা রেখে দিয়েছিলেন, যেটা বাসে স্টার্ট দেওয়ার জন্য ঘোরাতে হয়, ওই হ্যান্ডেলটা। আর ওনার কাছে একটা লাইট ছিল। ঘুম আসছে না, হঠাৎ করে গাড়ির পেছনে বিড়ালের গড় গড় আওয়াজের মতো একটা শব্দ পাওয়া যাচ্ছে। এরপর গাড়ির বডিতে আঁচড়ালে, অর্থাৎ আঁচড় দিলে একদম এক ধরনের মানে খসখস খসখস বা ক্যাচ 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 শব্দ হয় না, ওইরকম শব্দ হচ্ছে। হাতের নখ দিয়ে আঁচড়ালে যেরকম শব্দ, ওই রকম। আবার গাড়ির টায়ারে যদি কেউ আঁচড় দেয়, যেরকম শব্দ হয়, ঘর ঘর শব্দ হয়, ওইরকম শব্দ হচ্ছে। কখনো গাড়ির বডিতে, কখনো গাড়ির টায়ারে। আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। 5-10 মিনিট পর আবার একই রকম শব্দ।
এবার গাড়ির সামনের দরজার দিক থেকে শব্দ করছে। জেঠু তখন চিন্তা করেন যে এত রাত্রে এখানে বিড়াল আসবে কোত্থেকে? বিড়াল তো আসার কথা না, নিশ্চয়ই এটা মনে হয় সেই ভোলা। আর জেঠুর কিন্তু টুকটাক ভৌতিক অভিজ্ঞতা আগে থেকেই ছিল, টুকিটাকি ভৌতিক ঘটনার মুখোমুখি উনি হয়েছেন, সাহসও মোটামুটি ছিল ভালোই। তো শব্দটা আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। জেঠু এবার একটু সাহস নিয়ে তার পাশে থাকা হ্যান্ডেলটি হাতে নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করেন। আর ভাবেন, যদি ও সারা রাত এভাবে ডিস্টার্ব করে তাহলে তো ঘুমানো যাবে না, সমস্যা হতে পারে। এর কিছুক্ষণ পর তার কানের পাশে, অর্থাৎ যেখানে উনি মাথা রেখেছেন ওইখানে বাসের বডির যে অংশটা রয়েছে ওইখানে এসে কেউ একজন মোটা কণ্ঠে গম্ভীর সুরে আওয়াজ দিয়ে বলতে শুরু করে, পানি দে, আমার খুব পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে গেল রে, পানি দে পানি দে। এরকম 2-3 বার বলে। আর ঠিক তখনই জেঠু হ্যান্ডেল হাতে চেপে ধরে ধমকে সুরে বলেন, এই কে তুই রে, এখানে চাষটা কি? পানি টানি কিছু নাই, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখানে পাহারা দিতে এসেছি, যা চলে যা এখান থেকে, তোর জায়গা যেখানে সেখানে চলে যা, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে। জেঠু কিন্তু অনেক সাহস নিয়ে কথাটি বলেছিলেন। এরপর ওই আওয়াজটা থেমে যায়। আনুমানিক 15 থেকে 20 মিনিট পর উনি লাইট হাতে করে আস্তে আস্তে বাসের দরজা খুলে বের হন। এদিকে লাইট দিয়ে চারপাশে ভালো করে দেখেন এবং নিশ্চিত হন যে আশেপাশে কেউ নেই। তারপর হ্যান্ডেলটি বাসের মধ্যে রেখে কোনো রকমে রাস্তা ধরে দৌড় দিয়ে আগানোর সময় সামনে একটা বাড়িঘর দেখতে পান। অনেকটা পথ চলে আসছেন, 1/2 কিলোমিটার পরে গিয়ে হচ্ছে কিছু কিছু ঘর বাড়ি ছিল ওই সময়। সেখানে একটা বাড়িতে ঢুকে পড়েন। একটা বাড়িতে উঠে বাড়ির লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। বাড়িতে থাকা 1-2 জন ঘুম থেকে উঠে তাকে দেখে অবাক হয়, বলে, আপনি এখানে কি চান? এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন, হাঁপাচ্ছেন, কি হয়েছে? তখন জেঠু সব ঘটনা খুলে বলে। বাড়ির লোকজন শুনে বলে যে, ওরে বাবা রে, তুমি তো বেঁচে গেছো, এই জায়গাটা ভয়ঙ্কর। আমাদের পাড়ার একজন লোক গত রাত্রে বাড়ি ফেরার পথে ওই রাস্তায় ভূত দেখছে, বেঁচে গেছে কোনো মতে। মানে ওই যেই লোকটা ভোলাকে দেখেছে সেই বিষয়টাই আর কি বলেছিল আর কি। ওই বাড়ির লোকজন আরো বলে যে, মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যাও, পাহাড় টাহাড়া দিতে হবে না। তো লোকজন বলে যে, আজকে আর বাসায় ফিরতে হবে না, এখানে থাকার ব্যবস্থা করছি, ঘুমাও, সকালে উঠে বাসায় যাও। তো জেঠু আর ওই রাত্রে বাসায় ফিরে যান নাই, যদিও তার হাতে টর্চ লাইট ছিল, আর সাহস করেন নাই। তো সকালবেলা উনি বাড়িতে যান। অবশ্য ওই রাতেই ওনার জ্বরও এসেছিল। বাড়িতে ফেরত আসার পর সব ঘটনা খুলে বলেন সবাইকে। তো জেঠু যখন ওই বাড়িতে এসে ঘটনা বলছিল, তখন জেঠু বলছিলেন যে ভোলা যখন জীবিত ছিল তখন সে বাসে যাত্রীদের কাছে ভাড়া চাইতো, বা ভাড়া যখন তুলতো তখন সে বলতো যে, এই ভাড়া দেন, ভাড়া দেন। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর জেঠুর রূপ ধরে কোনো একটা পিশাচ একই রকম ভাবে ওই মানে ভোলার রূপ ধরে কোন একটা পিশাচ একই রকম ভাবে এসে ওরকমটা করেছে। আর যেহেতু ভোলা জেঠুকে চিনতো, এই কারণেই হয়তোবা তার সাথে একই রকম আচরণ করেছে, হতে পারে এরকমটাই। তবে জেঠুর কাছে কিন্তু ভাড়া চাইনি, পানি চেয়েছিল। মাঝে মাঝে নাকি ওই হেল্পার ডাকাডাকি করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, ভোলা যেই গাড়িতে ডিউটি দিত মাঝে মাঝে ওই গাড়িতেও কিন্তু জেঠুর ডিউটি পড়তো, তখন আবার জেঠুর কাছে পানি চাইতো। এই জন্য হয়তো বা পানি চেয়েছে, এটাও হতে পারে। এখন ওই জায়গায় নাকি অনেক বাড়িঘর হয়েছে, জনবসতি অনেক বেড়েছে, রাস্তা তো আগে থেকে অনেক উন্নত হয়েছে, অনেক চওড়া হয়েছে। বিশেষ করে ওই মোড়ের ওই জায়গা এখন অনেক বেশি চওড়া হয়ে গিয়েছে। তারপরও নাকি ওইখানে এখনো সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বেশিই হয়। প্রিয় লিসেনার্স, এই যে একটা দমকা বাতাস এসে লাগলো, এটা কি হতে পারে? অনেক জায়গাতেই কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা যখন ঘটে তখন শুধু ওই ব্যক্তি বলতে পারেন ওই মুহূর্তের অনুভূতিটা, যিনি কোনো যানবাহন চালাচ্ছিলেন। যদি বেঁচে যান উনি বলতে পারবেন, আর মারা গেলে তো আর বলতে পারবেন না। যেহেতু ওই ড্রাইভার বেঁচে ছিলেন, একদম সজ্ঞানেই ছিলেন, যেহেতু লাফ দিয়ে নেমে গিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মারা যায় এই হেল্পার ভোলা, যার আসল নাম হলো আব্দুল কাদের। প্রিয় লিসেনার্স, আপনাদের এলাকাতেও যদি এই ধরনের কোনো জায়গা থাকে,
আর সেই সম্পর্কিত যে ঘটনাগুলো রয়েছে, সেই সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorlbd@gmail.com এই মেল অ্যাড্রেসে। ধন্যবাদ জানাচ্ছি এজাজুল হক ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইটের 95তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 95তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাকিব। উনি বর্তমানে মালয়েশিয়ার পেনাং সিটিতে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহর গ্রামে। যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার এলাকার অনেকেই জানে। উনি একা জানেন বিষয়টা এরকম না। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি এই সাকিব ভাইয়ের দুঃসম্পর্কের মামা হন। সঙ্গতার কারণে গ্রামের নামটি উনি শেয়ার করতে চান নাই, শুধু এতটুকু বলেছেন যে সেই মামার বাসা গাইবান্ধা জেলাতেই। ঘটনাটি যখন ঘটে সাল তখন 2009। আর সেই মামার নাম দুলা মিয়া। এই দুলা মিয়া পেশায় একজন ভ্যান গাড়ি চালক ছিলেন। আর ভ্যান চালানোর পাশাপাশি উনি রাতে মাছ ধরার চেষ্টা করতেন। যদিও বা উনি ছোট থেকে মাছ ধরতে ভালোবাসতেন, বড় হয়েও উনি দিনের বেলা ভ্যান চালান আর রাতের বেলা সময় সুযোগ পেলে মাছ ধরার অভ্যাসটা ধরে রেখেছেন। দুলা মিয়ার স্ত্রী এবং 2 সন্তান ছিল। অভাব অনটনের সংসার, ভ্যান চালিয়ে তো তার আর পোষায় না। তাই রাতে মাছ ধরলে মাছ ধরার নেশাটাও মিটলো, আর মাছ পেলে মাছ বিক্রি করত, কিছু মাছ খেত। একদিন দুলা মিয়া রাতে তার স্ত্রীকে বলে যে বাবুলের মা, তার ছেলের নাম ছিল বাবুল, বাবুলের মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে মাছ ধরতে বেরোবো, আস্তে আস্তে সকাল হবে। তার স্ত্রী বলল আজকে কোথায় মাছ ধরতে যাবে? তখন দুলা মিয়া বলে ওই যে পুবের বিলে। তার স্ত্রী তখন বলে সাবধানে যেও, সাবধানে থেকো। যথারীতি কথাবার্তা শেষ করে দুলা মিয়া তার মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হয়ে যায়। টেটা, কারেন্ট জাল, খোলই, 5 ব্যাটারির লাইট নিয়ে বের হয়েছে। ওই রাতে কিন্তু চাঁদের আলো দেখা যাচ্ছিল না, অন্ধকারই ছিল, নিস্তব্ধতা চতুর্দিকে। এর মধ্যে একা একা হেঁটে যাচ্ছে এই দুলা মিয়া বিলের দিকে। রাত আনুমানিক কয়টা বাজে বলা মুশকিল হলেও রাত আনুমানিক তখন হয়তো বা 11টার মতো বাজে। কিছু দূরে লাইটের আলো দেখা যাচ্ছে, তারাও ওই দুলা মিয়ার মতোই মাছ ধরতে এসেছে। এরকম দেখে দুলা মিয়া বলল ধুর যত সব, এত লোক আসলে কি মাছ পাওয়া যাবে কিনা, এদের মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই, শুধু পানির মধ্যে নেমে পানি ঘোলা করে, এখানে নামবই না, ওই সামনের ওই শ্মশানের পিছনে যাব, ওখানে মাছ ধরবো। বলে রাখা ভালো, বিলের মাঝখানে একটা ঢিপি বা ঢিবি, অনেক জায়গায় ঢিবি বলে, আসল উচ্চারণটা ঢিবি হবে। হ্যাঁ, ওই ঢিবি বা উঁচু মাটির স্তূপ ছিল, ওইখানেই মূলত একটা পুরনো শ্মশান রয়েছে। আর পূর্ব দিকে একটা নালা চলে গেছে, নালার পাশে একটি ঈদগার মাঠ রয়েছে। এবার সে ওই শ্মশানের একটু সাইডে যান এবং চিন্তা করেন আগে কারেন্ট জালটা পাতি, তারপর টেটা দিয়ে মাছ ধরবো। এর মধ্যে কারেন্ট জালে কিছু মাছ পড়বে, এগুলো আবার তুলবো। যেমন ভাবা তেমন কাজ। চারদিকে একটু তাকিয়ে দেখে নাই আশেপাশের লোকজন আছে কিনা, দেখলো যে না, এই জায়গাটা একদম জনমানব শূন্য, কোথাও কেউ নেই। হ্যাঁ, ওই সময় 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর সামনের শ্মশানটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এবার সে এই আইলের উপর দাঁড়িয়ে খোলই আর টেটাটা রেখে কারেন্ট জাল পাতা শুরু করেছেন। পাততে পাততে প্রায় কারেন্ট জালের অর্ধেকটা পেতে ফেলেছেন, এখনো অর্ধেকটা জাল তার হাতে। এমন সময় সে জালে একটা টান অনুভব করে। সে তড়িঘড়ি করে বাকি জালটা ওখানে রেখে সামনের দিকে এগিয়ে যায়, দেখতে যায় যে ওখানে কোনো মাছ ধরা পড়েছে কিনা। দুলা মিয়া ভাবছিল হয়তো বা কোনো মাছ তার জালে পেঁচিয়ে গেছে, তাই এত টান হচ্ছে, কিন্তু না, কোথায় কি, জাল যেমন তেমনই আছে, কোথাও কিছু নাই। 7-5 না ভেবে আবারও বাকি জাল পাতার জন্য সে এগোতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবারও ঠিক একই রকম একটা খুব জোরে টান সে অনুভব করে। এবার সে একটু বিরক্তের ভাব নিয়ে দেখতে যায় যে ঘটনাটা কি লাগলো জালের সাথে।
এবারও সে দেখলো যে জালটা আগের মতোই আছে, কোনো মাছও এইখানে ধরা পড়ে নাই। অনেক সময় কোনো বড় টাইপের সাপ বা গুই সাপ বা বড় মাছ যদি কারেন্ট জাল ক্রস করতে চায়, তখন কিন্তু ওই কারেন্ট জালে বেঁধে গেলে ওরা সর্বশক্তি প্রয়োগ করে, তখন এত জোরে টান অনুভূত হয়। কিন্তু এরকম তো কোনো কিছু বাধে নাই, জালের কোনো অংশ কিন্তু পেঁচিয়েও যায় নাই, একই রকম আছে। তাহলে এমনটা কেন হলো? এটা কিন্তু কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, এটা নিয়ে দুলা মিয়া মোটেও ভাবে নাই। সে জালটা আবারও পাততে যায়, এবার কোনো সমস্যা ছাড়াই জালটা সে পেতে ফেলে। তারপরে ট্যাটা, খোলই এগুলো যেখানে রেখেছে সেখানে চলে এসে এক খিলি পান মুখে দিয়ে খোলইটা কোমরে বেঁধে, হাতে লাইট আর এক হাতে ট্যাটা নিয়ে মাছ শিকারের জন্য সামনের ওই নালার দিকে যাচ্ছে। বেশ কিছু মাছ সে শিকার করে। রাত কত হবে অনুমান করতে পারছে না, তার কাছে তো ওই সময় মোবাইল কিংবা ঘড়ি ছিল না। এভাবে মাছ শিকার করতে করতে হঠাৎ শুনতে পায় শ্মশানের সামনে পানিতে কেউ যদি লাফ দেয় যেরকম শব্দ হবে, এরকম একটা শব্দ। সে ওইদিকে লাইট মারলো, কিন্তু সে কিছু দেখতে পেল না। এবার আচমকায় তার সামনে কিছু একটা নড়ে উঠলো। সে দেখলো বিশাল বড় দুইটা বোয়াল মাছ একসাথে পানিতে সাঁতার কাটছে। এটা দেখে তার লোভ হলো এবং এই মাছ দুটোকে মারার জন্য সে বিভিন্নভাবে কায়দা কৌশল করতে থাকলো, কিন্তু মাছ দুটোকে কোনোভাবেই মারতে পারছে না। একসময় মাছ দুটি কোথায় যেন মিলিয়ে যায়। এটা দেখে হতাশা, দুঃখ ভরা মন নিয়ে আফসোস করতে করতে সে আবারও সামনের দিকে এগিয়ে যায়। বলে রাখা ভালো, এত কিছুর মাঝেও সে বিন্দু পরিমাণ ভয় করেনি। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার সে ভাবে শ্মশানের ওই বড় গাছটার নিচে গিয়ে একটা বিড়ি খেয়ে আসি, আর একটু বিশ্রাম নেই। এই আশা নিয়ে গাছটার সামনে যেতে না যেতেই একটা অদ্ভুত শব্দ সে শুনতে পায়। ছপ 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 এরকম একটা শব্দ, কি যেন খাওয়ার শব্দ। সেই শব্দের উৎস ধরে ভালো করে লক্ষ্য করে দেখে একটা বাচ্চা আকৃতির অবয়ব, আমরা যেভাবে নামাজে সেজদা দেই না, ওই রকম করে পড়ে আছে। মনে হচ্ছে মাটির সাথে মাথা হাত লাগিয়ে কি যেন একটা খাচ্ছে, আর ওইটাই শব্দ হচ্ছে। এবার যেন এই দুলা মিয়ার টনক নড়ে। তার কারণ হচ্ছে এখান থেকে লোকালয় বেশ দূরে, আর এত রাতে এখানে তো কোনো বাচ্চা মাছ মারতে আসবে না, প্রশ্নই আসে না। সে মনে মনে চিন্তা করে, এমনও তো হতে পারে এই লোকটা প্রাপ্তবয়স্কের কোনো বেটে মানুষ। এসব নানা কিছু সে ভেবেই যাচ্ছে, এদিকে সেই অবয়বটা তার মতো কিন্তু ছপ করে খেয়েই যাচ্ছে। এবার দুলা মিয়া ওই অবয়বটার দিকে লাইট ধরেছেন। যেই না লাইট ধরেছেন, সাথে সাথে ওই অবয়বটা ঘুরে তার দিকে তাকিয়ে এমন বিশ্রী ভাবে একটা হাসি দেয়, আর বাজখাই কণ্ঠে বলে উঠল, কিরে, তোর এই মাছগুলোকে আমাকে দেওয়ার জন্য এখানে আসছিস? এই বলে সে পুরো বডিটাকে মুচড়িয়ে দুলা মিয়ার দিকে ঘুরায় নাই। আর গুইসাপ যেভাবে হেঁটে হেঁটে এগিয়ে আসে, ওই রকম করে সরীসৃপ প্রাণীর মতো করে সে দুলা মিয়ার দিকে এগিয়ে শুধু আসে না, দুলা মিয়ার উপর ঝাঁপিয়েও পড়ে। মূলত দুলা মিয়ার যেই খালইটা ছিল কোমরে, ওই খালইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এইটা দেখে দুলা মিয়া রেগে করেছে কি, তার হাতে যে ট্যাটা আছে না, ট্যাটা দিয়ে তাকে আঘাত করছে। সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা বিকট আর্তনাদ করে পাশের খালে ঝাঁপিয়ে পড়ে। ছপাত করে শব্দও হয়। শব্দ হইলো, কিন্তু ওইটার উঠলো না, পানির নিচেই মিলিয়ে গেল। চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। তাড়াহুড়ো করে দুলা মিয়া তার ট্যাটার লাইট নিয়ে দৌড় দেবেন, এমন সময় পিছন থেকে বিশ্রী একটা হাসি ভেসে আসে আর বলে, আমাকে আঘাত করলি মূর্খ মানব, আজকে তোর মৃত্যু আমার হাতে। এইসব কথা শুনে সব ফেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে। একটা সময় আইলে হোঁচট খেয়ে পড়ে যায়, কাদা মাখা হয়ে ওই ঈদগার মাঠের এক পাশে গিয়ে ওঠে। এদিক সেদিক তাকাতে সে লক্ষ্য করে ঈদগাহ যেই মাঠটা, এই মাঠের যেই জায়গাটাতে মেহরাব থাকে আর কি, মিনার যেটা, ওইখানে একটা সাদা পাঞ্জাবি পরা লোক মনে হচ্ছে দেখা যাচ্ছে। বেশ লম্বা একটা মানুষ, মনে হচ্ছে হাত মুখ ধুচ্ছে বা উজু করছে। দুলা মিয়া ওই লোকটার দিকে এগিয়ে যায়। ওই লোকটা দুলা মিয়ার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, খুব ভয় পেয়েছিস বুঝি, এই নে একটু পানি খা। তো তার যে অজুর পানিটা ছিল, সেই অজুর পানি থেকে একটু পানি দেয়, দুলা মিয়া খায়। ওই লোকটা একজনের নাম উল্লেখ করে বলে, তুই যা, ওই লোকটা এখন ঘর থেকে বেরিয়েছে, তার কাছে যা, আর এদিকে আসবি না।
তো ওই লোকটার কথা মতো দুলামিয়া ওই বাড়ির দিকে যায়, দেখে সত্যি ওই লোকটা বের হয়ে আসছে। প্রথমে এই লোকটা কাদা মাখা একটা মানুষকে দেখে সেও মনে করছে এটা ভূত প্রেত কিনা। পরে দুলামিয়া নিজের পরিচয় দেয়, ঘটনা সংক্ষেপে কিছুটা বলতে বলতেই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ফজরের আজানের পর তার জ্ঞান ফেরে, কিছু লোক মিলে ধরাধরি করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেই রাত থেকে একটানা 7 দিন তার শরীরে জ্বর ছিল। কবিরাজি ঝাড়ফুঁক করে কিছুটা সুস্থ হলে সে সবাইকে এই ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে, তার স্ত্রীকেও বলে। তার স্ত্রী তাকে বেশ বকাঝকা করে যে তোমার রাত্রে এইভাবে মাছ ধরতে যাওয়ার তো দরকার ছিল না, আর গেছো পরিবারের জন্যই গেছো, কিন্তু ওই রকম একটা জিনিস দেখার পর তোমার তো উচিত ছিল এখান থেকে সরে আসা, তুমি কেন ওই জিনিসটাকে আক্রমণ করতে গেলা, এখন কি হবে? তার স্ত্রী তাকে বলে যে তুমি কোনোভাবেই আর মাছ ধরতে পারবা না, বিশেষ করে রাতের বেলা। ভ্যান চালানোর দিকে বেশি মন দাও, ওইখানে সময় বেশি দাও, মাছ ধরতে হবে না। তো এইভাবে চলতে থাকে। দুলামিয়ার জ্বরও আস্তে আস্তে সেরে যায়। মাসখানেক একদম ঠিকঠাকই ছিল। মাসখানেক পর দুলামিয়া একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে ওই শ্মশানের ওখানে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বটা তাকে বলছে, কিরে দুলামিয়া, আর মাছ মারতে আসবি না? তোকে আমি তো মারবই, আজ না হয় কাল তোকে তো মারবই, তুই আমাকে আঘাত করেছিস। এই স্বপ্ন দেখে দুলামিয়া হুড়মুড় করে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলেন যে এই স্বপ্ন আমি দেখছি। তার স্ত্রী পরের দিনই হুজুরের কাছে গিয়ে কিছু তদবির নিয়ে আসেন, ঝাড়ফুঁক করায় নিয়ে আসেন। এই ঘটনা 6 মাস বা প্রায় 1 বছর খুব ভালোভাবেই কেটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। একদিন দুলামিয়া উনি বাজারে চা খেতে গিয়েছেন, ওনারই পরিচিত একজন ব্যক্তিকে দেখেন। উনি মাছ ধরতেন, সবসময় মাছ বেশি পেতেন, বিষয়টা এরকম না, মাছের ভাগ্য বা রাশি তার খুবই খারাপ ছিল। অনেক পরিশ্রম করলেও অল্প মাছ পেতেন, এটা নিয়ে অনেকে হাসাহাসিও করতো। তো দুলামিয়া দেখেন ওই লোক অনেকগুলা মাছ নিয়ে বাজারে আসছে বিক্রির জন্য। দুলামিয়া বলে, আরে ভাই তুমি এত মাছ কোথা থেকে মারলে? ওই লোকটা বলে যে ওই যে পুবের যে বিল আছে ওখানে জাল পাচ্ছিলাম, ওই জায়গা থেকে এই মাছগুলা পাইছি। এই কথা শুনে দুলামিয়া সেই পুরনো নেশা আবার জেগে ওঠে, আবার লোভে পড়ে যায়। সে চিন্তা করে ধুর 1 বছর পার হয়ে গেছে, এখন আর কি, এগুলো তো 1 বছরের মধ্যে কিছু দেখলামই না। সে চিন্তা করে আজ রাত্রে চুপি চুপি আবারও সে যাবে সেই পুবের বিলে, তার স্ত্রীকে না বলে। যথারীতি সে খাওয়ার পর মাছ ধরার টেটা আর জাল লাইট নিয়ে বেরিয়ে যায়। তার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, বোঝে নাই। সেই রাত্রে আর দুলামিয়া বাড়িতে ফেরেনি। সকালবেলা দুলামিয়ার স্ত্রী ঘুম থেকে ওঠে, দেখে তার স্বামী নাই। সে চিন্তা করলো সে ওঠার আগে হয়তো বা ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু না, ভ্যান তো বাড়িতেই আছে। তারা কি বাজারে গেছে? অপেক্ষা করছে। বেলা 10টা-11টা বাজে, তখন সে আসছে না। এবার সে চিন্তিত হয়। সে রান্নাঘরের সাইডে গিয়ে দেখে তার স্বামীর কারেন্ট জাল, টেটা, তারপর স্বামীর লাইট, এটা নাই। তখনই তার বুক কেঁপে ওঠে আতঙ্কে। সাথে সাথে তার ছেলেকে বলে, তোর বাবা তো আবারও মাছ ধরতে গেছে রে পুবের বিলে। সে আবারও গেছে, তার তো যাওয়া নিষেধ ছিল, চল খুঁজে আসি। তারা ওই বিলের দিকে আগাতে থাকে। ঘন্টা খানেক খোঁজার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। আরো কিছু লোকজন এই খোঁজাখুঁজিতে যোগ দেয়। তারাও যখন শুনতে পায় এই ঘটনা, সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজা হয়, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাস্তার পাশে এক দোকানদার বলল যে গতকাল রাতে দুলামিয়া আসছিল তার দোকানে বিড়ি কিনতে। তখন আর তাকে বিড়ি দিতে পারেন নাই, কারণ তার কাছে বিড়ি শেষ হয়ে গিয়েছিল। এই কথাবার্তা বলছে, হঠাৎ করে এর মধ্যে একজন লোক জোরে চিৎকার দিয়ে ওঠে, এই তোমরা এদিকে আসো, দুলামিয়ারে পাওয়া গেছে। সবাই দৌড়ে ওখানে যান। দুলামিয়ার স্ত্রী সন্তানও সেখানে গিয়েছেন। গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। একটা জমিতে পায়ের গোড়ালি ডুববে এতখানি পানি রয়েছে, ওখানে দুলামিয়া চিত হয়ে পড়ে আছে। এলাকার কিছু লোকজন মিলে যখন তাকে উঠালো, দেখা গেল তার ঘাটটা দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে দুলামিয়ার স্ত্রী চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরিবারের শোকের ছায়া নেমে আসে, কারণ ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই দুলামিয়া। প্রশ্ন হলো, দুলামিয়াকে নৃশংসভাবে কে হত্যা করলো? দুলামিয়া বেশ উঁচু লম্বা, শক্তি সামর্থ্য ভালোই আছে, সুঠাম দেহের অধিকারী। লোকজন কিন্তু ভেবেই নিয়েছে ওই যে 1 বছর আগে ওই জিন যেই বিষয়টা বলেছিল
সেটারই প্রতিশোধ। ওই এলাকায় এই ধরনের জিনগুলোকে মাসুয়া দেও বলে, মানে মেছো দেও, ওখান থেকে মাসুয়া দেও বলে। পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ করে, এলাকা সবাই বলে যে দুলামিয়ার সাথে কারো কোনো শত্রুতা নাই, এটা প্যারানরমাল জনিত বিষয় হয়েছে। পুলিশও এটার কোনো কুলকিনারা করতে পারে না, তারা দাফন কাফনের কথা বলে চলে যায়। দাফন কাফনের মাসখানেক পর দুলামিয়ার স্ত্রী একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটা সাদা জুব্বা পরিহিত ব্যক্তি, যার দাড়ি আছে, লোকটা অনেক লম্বা। ওই ব্যক্তিটা তাকে বলছে, তোর স্বামীকে আমি মানা করছিলাম ওখানে মাছ মারতে না যেতে, লোভের বসে আবারও সেখানে মাছ মারতে যায়। 1 বছর আগে ওই মাসুয়া দেবের সম্মুখীন হয়েছিল, তখন কিন্তু আমার কাছে এসে আল্লাহর রহমতে বেঁচে যায়। আমি তাকে খাওয়ার জন্য আমার রজুর পানি দিয়েছিলাম দোয়া পড়ে, এই জন্য ওরা আর কাছে আসতে পারে নাই। কিন্তু তোর স্বামী আবারও লোভের বসে সেখানে মাছ ধরতে যায় রে। ওখানে যাবার পর 2টা জোড়া বোয়াল মাছ দেখতে পায়। এগুলো মূলত ওই বামন যে মেছো দেও, এই দেওয়ের সঙ্গী। ওরা ওকে লোভ দেখিয়ে বিলের ভিতরে নিয়ে যায়, আর তখনই ওই মাছুয়া দেও ওকে পেছন থেকে ঘাড় ভেঙে দিয়ে একদম কাদার মধ্যে চেপে ধরে। আর ওদের শক্তিতে আসলে আমি পারবো না, এই জন্য আমি আর আটকাতে পারি নাই। আল্লাহর জিনিস আল্লাহ এভাবেই লিখে রাখছিলেন, নিয়ে গেছে। তুই তোর স্বামীর জন্য কিছু মিসকিন খাওয়াবি, আল্লাহর কাছে দোয়া কর, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই স্বপ্ন দেখার পর এই দুলামিয়ার স্ত্রী সবাইকে এই বিষয়টা খুলে বলেছিলেন। সেই জিনের কথা মতো কিছু মিসকিনকে খাইয়ে দেওয়া হয়। এই ঘটনার মাত্র 7 মাস পরেই দুলামিয়ার স্ত্রী দুলামিয়ার শোকে স্বাভাবিকভাবেই মারা যান। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। মাছ ধরার নেশা এটা আসলে যাদের রয়েছে তারাই বুঝতে পারেন যে এটা কোন ধরনের নেশা। কখনো মাছ ধরতে কাউকে দেখলেই এই নেশা কিন্তু আবার জাগ্রত হয়ে যায়, আর এগুলোই অনেক সময় অনেক বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেটা এই দুলামিয়ার বেলায় হয়েছিল। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। এই ভিডিও লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু আমরা বারবার অনুরোধ করেই যাব। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরো একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।